আশা করি তোমরা সবাই ভালো আছো। আজই আমাদের যে ক্লাস বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায় 12 বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ খুব একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। অর্থাৎ আমাদের বাংলাদেশের মানুষ আমরা কোন সম্পদের পরে বেশি নির্ভরশীল, কোন বস্তুগুলো আমাদের, কোন জিনিসগুলো আমাদের সম্পদ আমাদের দেশের জন্য। বিভিন্ন দেশের বিভিন্ন সম্পদ আছে। যেমন মনে করো খনিজ যে তেল পাওয়া যায়, এই তৈলটা এটা পাওয়া যায় আমাদের ইসলামিক কান্ট্রিগুলোতে, আরব, কাতার, কুয়েত, ইরান, ইরাক। তো তারা সেই সম্পদে সমৃদ্ধ। সেইখানে আমাদের মতো যে আমাদের যে সম্পদ আছে সেই সম্পদ তাদের নাই। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, বিভিন্ন দেশ, জাপান, তাদের অনেকেই এই শিল্পে সমৃদ্ধ। তাদের জ্ঞান বুদ্ধিমত্তার মাধ্যমে তারা যে সমস্ত যন্ত্রপাতি আবিষ্কার করে, বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার করে যা আমরা ব্যবহার করি বিভিন্ন জায়গায়, এইগুলো ব্যবহার করে এইগুলো তাদেরকে মূল সম্পদ। তো এরকম আমাদের দেশের যে প্রাকৃতিক সম্পদ, তাহলে প্রাকৃতিক সম্পদ পরে প্রথম প্রাকৃতিক, অর্থাৎ প্রকৃতি থেকে আমাদের দেশ কি কি সম্পদ আমরা সমৃদ্ধ, আমরা কি কি সম্পদ আমরা পেয়েছি, যে সম্পদগুলো আমাদের খুবই প্রয়োজন, আমাদের জীবন ধারণের জন্য প্রয়োজন, জীবন পরিচালনার জন্য প্রয়োজন, বেঁচে থাকার জন্য প্রয়োজন। তো সেই সম্পদগুলোর মধ্যে দেখো কয়েকটা লিখি। বনজ সম্পদ, এই সম্পদগুলো আমরা আজকে আলোচনা করব। বনজ সম্পদ, বনজ সম্পদ, প্রাণীজ সম্পদ, খনিজ সম্পদ, মৎস্য সম্পদ, মাছ, এটা জলজ সম্পদের ভিতরে মাছ, এই যে সম্পদগুলো, এই সম্পদগুলো আমরা টুকটাক একটু আলোচনা করি। সম্পদগুলো সম্পর্কে তোমাদের ধারণা হবে, আমাদের দেশ সম্পর্কে ধারণা হবে। তো আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ, আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ কোনটা? সবচেয়ে বড় সম্পদ এটা মাটি। এই যে মাটিটা আমাদের খুবই বড় সম্পদ। এটা আমাদের দেশের মাটি, আমাদের দেশের মাটিটা খুবই বড় সম্পদ। বিভিন্ন দেশে, অনেক দেশের মাটিতে, আমাদের দেশের মাটিতে যা হয় তাদের দেশের মাটিতে সেরকম কিছু হয় না। আরব দেশগুলোর মাটিতে বালু, সেখানে আমাদের দেশের মতো এত ফসল হয় না। এই যে সোনার ফসল আমরা পাই, যা আমরা আমাদের এই যে চাউল, ধান, তা থেকে চাউল, ভাত আমরা খাই, গম উৎপন্ন হয়, এই সবগুলোতে আমাদের যে মাটি থেকে উৎপন্ন হয়। মাটিতে আমাদের দেশের মাটি খুবই উর্বর। এই উর্বরের কারণ কি? এই উর্বরের কারণ হচ্ছে আমাদের দেশটা নদী মাতৃক দেশ। আমাদের বাংলাদেশকে বলা হয় নদী মাতৃক দেশ। অনেক নদী আছে, ছোট 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 বড় নদী আছে। এই নদীগুলোর পলি মাটি, এটা আমাদের মাটিতে পড়ে
এখানে মাটি উর্বর হয়। এই নদীর যে পলিপুর জমে জমে মাটিগুলো এত উর্বর হয়েছে। আমাদের দেশের জনসংখ্যায় যে বেশি, এই যে বেশি জনসংখ্যারও একটা কারণ আছে। আগে এক সময় এইসব খনিজ সম্পদ বা ওই তেল সম্পদ এগুলো বা যন্ত্রপাতি সে শিল্প যখন উন্নত হয়েছে, তখন মানুষ কিন্তু বেঁচে থাকার তাগিদে এই আমাদের এই উর্বর জমিগুলোর দিকে এগিয়ে চলে আসছে। আসার কারণে এখানে এসে যখন তারা বাস শুরু করেছে, তখন লোকের সংখ্যা বেড়ে গেছে, এত ঘনবসতি হয়ে গেছে। আমাদের এখানে মূল ঘনবসতির মূল কারণ আছে আমাদের দেশের মাটি। এই মাটিতে যে ফসল উৎপন্ন হয় তা পৃথিবীর ভিতরে একটা অন্যতম জায়গা। মাটির জন্য আমাদের যে ফসল হয় তা আমরা খেয়ে পরে বেঁচে থাকি। তো সেই জন্য প্রথমে আমরা বলছি যে মাটিটা আমাদের প্রথম সম্পদ। তো আমরা প্রথম আলোচনা করে আমাদের এখানে লিখছি বনজ সম্পদ। দেখো বনজ, প্রকৃতির যে বন আছে, যে গাছপালা, যে বন, এমনি বড় বড় বন তো আছে, সুন্দরবন। তার যে বিভিন্ন ভালো ভালো দামি দামি কাঠ, যেগুলো আমরা বিভিন্ন আমাদের ঘরের আর সে ব্যবহার করি, ঘর তৈরিতে ব্যবহার করি, আমাদের কাগজ তৈরিতেও ব্যবহৃত হয়। সুন্দরবনের এই যে সম্পদ। তারপরে সুন্দরবন বাদে অন্যান্য পাহাড়ি বন আছে কিছু। এছাড়া আমাদের দেশে সাধারণভাবেও যে বন আছে, সাধারণভাবেও যে আমাদের চারিপাশে যে সমস্ত প্রাকৃতিকভাবে যে সমস্ত বন, সেই বন থেকে আমরা কি করি, আমাদের ঘরের আসবাবপত্র তৈরির কাঠ পাই, ঘর তৈরির কাঠ পাই। এটা আমাদের খুব বড় সম্পদ, এই যে বনজ সম্পদ। বন আমাদের এই প্রকৃতির একটি প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। প্রকৃতির একটি ভারসাম্য রক্ষার জন্য বন বিশেষ প্রয়োজন। বন কি, গাছ যে অক্সিজেনটা তারা ছেড়ে দেয়, যা আমরা গ্রহণ করি, প্রাণীকুল গ্রহণ করে, আমরা সাধারণ প্রাণী গ্রহণ করে আমরা বেঁচে থাকতে পারি। তো এইটা আমাদের জন্য অক্সিজেনের জন্য সর্বপ্রথম আমাদের বেঁচে থাকার কথা, বেঁচে থাকার প্রশ্ন। গাছই এই অক্সিজেনটা ছাড়ে, আমরা সেটা গ্রহণ করি, ফলে আমরা এটা গাছের কাছ থেকে পাই। আমরা যেটা ছাড়ি সেটা গাছ গ্রহণ করে। তো এই যে বন আমাদের সর্বপ্রথম বেঁচে থাকার তাগিদে, তারপরে আমাদের জীবন চলার পথে আমাদের খুব প্রয়োজনীয় জিনিস সম্পদ। বনে অনেক মধু পাওয়া যায়, প্রকৃতিতে প্রাণীরা বাস করতে পারে। প্রাণীও আমাদের প্রকৃতি রক্ষার জন্য, আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য খুবই প্রয়োজনীয়। জীব বৈচিত্র্য রক্ষার জন্য, জীব বৈচিত্র্য এখানে আসছে, জীব বৈচিত্র্যের কথা আছে। তারা যে নিয়মে বেঁচে থাকে, যে নিয়মটাই বেঁচে থাকে, সেটা হচ্ছে জীব বৈচিত্র্যের একটা কথা, যে নিয়মে তারা বেঁচে থাকে। বনজ সম্পদ। এরপরে কৃষি, এই যে বাড়ির কথা বললাম, কৃষি ফসল, কৃষির ভিতরে অনেক কিছুই আছে। এই কৃষি শুধুমাত্র আমাদের খাদ্য খাবারে না, এ বাদেও মাছটা সবগুলো কৃষির ভিতরেই চলে আসে। তো কৃষিতে আমরা চাষ করি, সেটা হচ্ছে কৃষি, এটা ফসল। তার মধ্যে মনে করো পাট, চা, তামাক, এগুলো সবই আছে কৃষি। এইগুলো আবার অনেকগুলো শিল্পে পরিণত হয়েছে। তো এই যে পাট আমাদের দেশের একসময় সবচেয়ে বড় অর্থকরী ফসল, অর্থাৎ আমরা বিদেশ থেকে যে অর্থ আমরা নিয়ে আসতে পারি, বিদেশের যে অর্থকরী ফসল, সেটা হচ্ছে পাট রপ্তানি করে বিদেশ থেকে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি, করতাম সবচেয়ে বেশি এক সময়। এখন পোশাক
বস্ত্রশিল্পের মাধ্যমে আমরা সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। তাহলে পাট একটি মূল্যবান ফসল আমাদের দেশের জন্য, আমাদের দেশের অর্থনীতির জন্য। দেশের অর্থনীতি, অর্থাৎ আমরা অর্থের প্রয়োজন, আমরা যে কাজ করে অর্থ উপার্জন করি সেটা আমাদের বেঁচে থাকার জন্য, সংসার খাওয়া পড়া সব কিছুর জন্য বিশেষ প্রয়োজন। এই জন্য বলতে যে কৃষিজ যে সম্পদগুলো আছে, এই সম্পদ হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ। কৃষি না থাকলে আমরা খুবই দুর্বল। মাছ, তারপরে চা, তামাক, এই যে সব জিনিসগুলো আমরা পাই। চাও বৈদেশিক মুদ্রা অর্জনে তারপরে একটা তার অবদান। চাও আমরা বিদেশে রপ্তানি করি। পাহাড়ি অঞ্চলে আমাদের যে চা হয়, এই চা আমরা এটা খুবই সুস্বাদু সুপেয় একটা ফসল, দ্রব্য। এটা আমরা খেয়ে পান করে আমরা খুবই তৃপ্তি পাই। অর্থনৈতিকভাবে বলতে এই সম্পদগুলো, আমাদের দেশের যে প্রাকৃতিক সম্পদগুলো থেকে যে সম্পদগুলো আমরা পাচ্ছি, অর্থনৈতিকভাবেও এর মূল্যটা কত, এর সাথে কি সম্পর্ক। অর্থনৈতিকভাবে আমরা বিদেশ থেকে যে অর্থ আমাদের প্রয়োজন, সেটা আমরা এর অনেক রপ্তানি করি। মাছ আমরা না খাইলেই আমরা পারি না, দৈনন্দিন খাবার আমাদের এটা। এই মৎস্য সম্পদ, এটা বিদেশে রপ্তানি করি। আমাদের দেশে কি ইলিশ মাছ হয়, এই ইলিশ সমুদ্রে পাওয়া যায়। এই ইলিশ মাছ আমরা কি করি, বিদেশে রপ্তানি হয়। রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি। এছাড়া অনেক, যেমন কুমির পর্যন্ত আমাদের দেশে কুমির চাষ করেও চাষ হচ্ছে কুমিরের, এটা বিদেশে পাঠানো হয়। এটা একটা সম্পদের ভিতরে প্রাণীজ সম্পদ, এরা জলজ সম্পদ। এটা আমরা পয়সা পাই। দেশে যে ফসল হয়, কৃষিজ ফসল হয়, সেটা হচ্ছে মূল। সেটা আমরা নিজেরা খাদ্য হিসেবে ব্যবহার করে আমরা বেঁচে থাকি। তো সেই জন্যে আমাদের দেশের প্রাকৃতিক সম্পদগুলো খুবই গুরুত্বপূর্ণ। খনিজ সম্পদটা কি? খনিজ সম্পদের ভিতরে আছে আমাদের সার আছে, সাত শিল্প। খনিজ হচ্ছে মাটির নিচে থেকে যে জিনিসগুলো পাওয়া যায়, যেমন হচ্ছে মনে করো যে গ্যাস আমাদের জ্বালানির জন্য বিশেষ প্রয়োজন। এই জন্য গ্যাস আমাদের, এই সম্পদগুলো আমাদের সব ধরনের মোটামুটি সম্পদ আছে। খনিজ সম্পদ আরো আছে, পাথর আছে, চুনা পাথর আছে, চীনা মাটি আছে। এই সবগুলো আমাদের প্রয়োজন, সবগুলো আমাদের বিশেষ বিষয়। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, প্রকৃতি থেকে আমরা যে সম্পদগুলো পাই, তার কি অবদান, তোমরা নিজেরাই চিন্তা করে দেখো। যে আমাদের এই খাবার থেকে শুরু করে আমাদের যে সম্পদগুলো আমরা প্রকৃতি থেকে পাই, বনজ সম্পদ থেকে আমরা যা পাই, খনিজ সম্পদ থেকে যা পাই, প্রাণীজ সম্পদটা কি? এই যেমন মাংস খাই, হ্যাঁ, মার বলো মা আজকে মাংস আছে, আজকে গোর সাথে খুব ভালো লাগে খাওয়ার জন্য। তো কি গরুর মাংস, গবাদি পশুর মাংস, ছাগলের মাংস, ভেড়ার মাংস, হাঁস মুরগির মাংস, এই যে মাংস, এটা আমরা প্রাণীজ যে সম্পদ, প্রাণীজ সম্পদের ভিতরে বলে। আর আমরা এর থেকে আমরা আমিষ, আমাদের শরীরে প্রয়োজনে বিশেষ আমিষ পাই আমরা এই প্রাণীজ সম্পদ থেকে। তাহলে আমাদের সব দিকেই আছে, মৎস্য সম্পদ আছে, প্রাণীজ খনিজ সম্পদ আছে, বনজ সম্পদ আছে।
সমস্ত সম্পদ এক এক ধরনের সম্পদ আমরা এক একভাবে এক এক কাজে আমাদের ব্যবহৃত হয়। এই জন্য আমরা অর্থনৈতিকভাবেও দুর্বল না, শুধুমাত্র আমাদের লোক সংখ্যা একটু বেশি, আমরা একটু ঘন বসতি, যার কারণে আমাদের উন্নতি আস্তে 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 আমরা আমাদের দেশ এগুলো যদি আমরা ভালো সদ্ব্যবহার করতে পারি, এগুলো সদ্ব্যবহার করতে পারলে আমাদের দেশ আমরা উন্নত দেশে পরিণত হয়ে যাব। উন্নয়নশীল দেশের দিকে আমরা ধাবিত হচ্ছে, উন্নত দেশের দিকেও পরিণত হয়ে যেতে পারি। শুধু এই সম্পদগুলোর সঠিক ব্যবহার করতে হবে। কৃষির যে শিল্প, কৃষির জন্য কৃষি থেকে কিন্তু আমাদের শিল্প একটা জিনিস আছে। এটাও দেখো, আমাদের যে শিল্প আছে এর মধ্যে মনে করো যে সার শিল্প, সার কারখানা, এই যে সারটা আমরা পাই, এই সারটা আবার আমাদের ফসলের জন্য, ফসল উৎপাদনের জন্য বিশেষ প্রয়োজন। এইটা আমরা আবার শিল্প থেকে পাচ্ছি। আমরা ফসল উৎপাদনের জন্য এক এক জমিতে দেখা যাচ্ছে যে বছর 2-3 বার একই ফসল 3 বার পর্যন্ত আমরা পাচ্ছি। একটা জমিতে একবার করে ধান, অনেক জায়গায় ধান আসছে একবার না 3 বার আমরা পাচ্ছি। আগে অনেক সময় একবার হতো, এখন আমরা বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করেছি, যন্ত্রপাতি বা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করছে। এইগুলো ব্যবহার করে আমাদের ফসল উৎপাদন, ফসল দ্বিগুণ তিনগুণ হয়ে যাচ্ছে, দ্বিগুণ ফসলের উৎপাদন আমাদের অনেক বেড়ে গেছে, মাছের উৎপাদন অনেক। দেশের থেকে আমরা মাছের বিদেশি জাতের মাছ আমাদের দেশে এনে চাষ করি। আমরা কার্প জাতীয় মাছগুলো আমরা সব বিদেশি মাছ। এই কার্প জাতীয় মাছগুলো আছে আমাদের যে মাছের যে ইয়েটা পূর্ণ হয়ে যাচ্ছে খাবারের জন্যে, শরীরের যে আমিষ যেটা আমরা এগুলো সবগুলো প্রোটিন মাছের থেকে পাচ্ছি, মাছের থেকেও পাই। সবসময় আমরা মাছ খাচ্ছি, গোশ খাচ্ছি, ফলে আমাদের প্রাণী, আমাদের জলজ যে ভিতরে মৎস্য সম্পদের থেকে পাচ্ছি। এই সারটার কথা বলছিলাম কেন, যে সারটা ফসল উৎপাদনের জন্য খুবই। আগে এক প্রকার চাষ ছিল লাঙল দিয়ে, এখন আমরা ব্যবহার করতে যন্ত্র চালিত। খুব অল্প সময়ে ফসল কাটা, ফসল মাড়াই করা সব যন্ত্রে ব্যবহৃত হচ্ছে। ফলে আমাদের কৃষকের যে কষ্ট এটাও কমে গেছে, আমাদের ফসল বেশি হচ্ছে, আমরা অর্থনৈতিকভাবে সবল হচ্ছি, আমাদের দেশ অর্থনৈতিক উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। ফলে আমাদের দেশের প্রাকৃতিক সম্পদের মানে তুলনা করাই কঠিন। আমাদের দেশে প্রাকৃতিক সম্পদ বেশি, এত ভালো বলাই কঠিন, কিন্তু সেগুলো সদ্ব্যবহার করতে হবে, ঠিক মতো সেগুলোকে উৎপাদন করতে হবে। আমরা যদি সেইভাবে উৎপাদন করতে পারি, সেইভাবে ব্যবহার করতে পারি সব জিনিসগুলো। এখন গাছ, এই গাছ যদি আমরা সব কেটে ফেলাই, লাগালাম না, গাছ না লাগায় গাছ কেটে ফেলালাম, তাহলে বন সম্পদের ক্ষেত্রে কি হবে? অক্সিজেনের ঘাটতি ঘটবে। তারপরে আমাদের প্রাকৃতিক যে ভারসাম্য রক্ষা, সেই প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে না। তাহলে আমাদের এগুলো ব্যবহার করতে হবে এইভাবে যে যাতে আমরা গাছ ফেলাই, গাছ থাকে, গাছ আরো লাগাই, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমরা যদি এগুলো না করি আমাদের তো আর সম্পদ নাই।
অন্যান্য দেশের মতো অনেক দেশের মধ্যে যেরকম আছে মাটি থেকে তেল উঠাইলেই তেল পাওয়া যায়, মূল্যবান তেল, তা দিয়ে তারা তা বিক্রি করেই তাদের দেশ চলে যাচ্ছে, অর্থনৈতিকভাবে তারা সবার ইয়ে যাচ্ছে। কিন্তু আমাদের দেশে একটা সুবিধা আছে, খাদ্য যেটা মানুষের অর্থ থাকলেই খাদ্য যদি ঘাটতি থাকে, উৎপাদন ঘাটতি থাকে, তাহলে তা পাওয়া যায় না। অর্থ আছে, সৌদি আরবের মনে করেন এখনো অর্থ আছে, কিন্তু পৃথিবীতে খাদ্যের ঘাটতি আছে, তার পয়সা দিয়েও খাদ্য পাবে না, কিন্তু আমরা পাবো, কারণ আমাদের দেশের মাটি উর্বর। আমাদের দেশের মাটিতে যে ফসল হয় তা আমাদের জন্য যথেষ্ট, যদি আমরা আধুনিক পদ্ধতিতে আমরা চাষবাস করে সেটা উৎপাদন করতে পারি। তারপরে মনে করেন চামড়া শিল্প আছে, আমাদের দেশে যে গবাদি পশু আছে, এদের চামড়া এটা আমরা বিদেশে রপ্তানি করতে পারি। বিদেশে রপ্তানি করতে পারি না, করি। বিদেশে আমাদের দেশে পশুপালন করে বিদেশে চামড়া রপ্তানি করে আমরা অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। চামড়া শিল্পও আমাদের দেশের খুবই মূল্যবান। তাহলে আমাদের দেশের সব দিকে দিয়ে আমরা নিজেদেরকে বলতে পারি যে আমাদের দেশের যে সম্পদগুলো আছে শুধু একটা সম্পদ না, বেশ কিছু সম্পদ আছে, যে সম্পদগুলো আমাদের সার্বিকভাবে আমাদের প্রয়োজন। সেই সম্পদগুলো ব্যবহার করে আমরা উন্নতির দিকে যেতে পারি। পোশাক শিল্পের কথা তো বলতে নেই। পোশাক শিল্প এখন আমাদের দেশে অনেক, প্রায় 40 লাখ শ্রমিক পোশাক শিল্পে কাজ করে, প্রায় 40 লক্ষ শ্রমিক। তো তাদের যে বেকারত্ব, সেই বেকারত্ব আমাদের মানুষ বেশি, বেকারত্ব দূর হচ্ছে পোশাক শিল্পের মাধ্যমে। 40 লাখ শ্রমিক যদি সেখানে কাজ করে তাহলে কত আমাদের উপকার হচ্ছে। তাছাড়া আমরা এই পোশাক, আমাদের পোশাক বিদেশের বাজারে যথেষ্ট চাহিদা আছে। তো এইগুলো আমরা আমাদের দেশে সবই আছে, শুধু আমরা ব্যবহারের সঠিক ব্যবহার যদি আমরা করতে পারি তাহলে আমরা সাকসেসফুল হব। আমাদের কাছে ছিল প্রাকৃতিক সম্পদ, তার ভিতরে বনের কি সম্পদ পাওয়া যায়, খনিতে কি সম্পদ পাওয়া যায়, প্রাণীর মাধ্যমে, এইগুলো চিহ্নিত করতে হবে। প্রাণীগুলো কি? প্রাণীগুলো গরু, ছাগল, তারপরে ভেড়া। এই প্রাণী যেমন আমরা আমাদের যেরকম আমিষের চাহিদা পূরণ হচ্ছে, তেমনি আমরা বিদেশে রপ্তানি করতে পারছি অনেকগুলো। জল সম্পদের থেকে আমরা, আমাদের সমুদ্রের থেকে আমরা সম্পদ আহরণ করি। সবচেয়ে বড় সম্পদ তো বললামই, বন যে কি জিনিস। বন সর্বপ্রথম হচ্ছে আমাদের অক্সিজেন, যেটা আমরা গ্রহণ করে বেঁচে থাকি, সেটা আমরা আমাদের বন আমাদেরকে এটা দিয়ে থাকি। সবচেয়ে বড় সম্পদ মাটি, আমাদের দেশের মাটি, উর্বর মাটি। এই মাটিটা হচ্ছে উর্বর মাটি। এই হচ্ছে আজকে আমাদের এই সাধারণত এই বন সম্পদ, খনিজ সম্পদ, প্রাণী সম্পদ, জল সম্পদ, এই সম্পদগুলো নিয়ে আজকে আমাদের এটা আলোচনা। তো তোমরা এটা মোটামুটি বুঝতে পারছো কোন সম্পদটা কি, প্রাণী সম্পদটা কি, বনজ সম্পদ কোনটা। আর এগুলো প্রকৃতি থেকে এই সম্পদগুলো সব আমরা আহরণ করে থাকি। এই আমাদের আজকে তোমরা বইটা পড়ো, প্রাকৃতিক সম্পদের অধ্যায়টা তোমরা শুধু বইটা, মূল বইটা পড়ো। মূল বইটা পড়লেই ওখানে দেখবা যে বন সম্পদ কোনটা, প্রাণী সম্পদ একদম বুঝলাম। এরপর তোমরা আর একবার দুইবার পড়ো, পড়লে সব তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমার এই তোমাদের যে শিক্ষণীয় বিষয়টা, শিখন ফল, এই শিখন ফলটাই তোমরা আয়ত্ত করতে পারবে এখান থেকে, যে তোমাদের এইগুলো কি, এই সম্পর্কে তোমাদের একটা ধারণা হবে। তারপরে এর সামাজিক, এর অর্থনৈতিক দিক, সামাজিক দিক না সরি অর্থনৈতিক দিকটা কি, এই সম্পদগুলো থেকে আমরা অর্থনৈতিকভাবে আমরা কিভাবে উন্নতি করতে পারি, অর্থনীতির সাথে সম্পর্ক কি, সেটা তোমরা বুঝতে পারবে। এটা তোমাদের শিখন ফলের ভিতরে, অর্থাৎ এই অধ্যায় পাঠ করে তোমরা কি শিখবে, তোমাদের শেখার বিষয়টা কি, এইগুলো
যদি তোমরা ওই সম্পদগুলো সম্পর্কে যে ধারণা দিলাম সেইটা জানো, অর্থনৈতিকভাবে আমরা কীভাবে উন্নতি লাভ করছি, ওটা বিদেশে পাঠায় অর্থ করি, অর্থপথ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছি, কীভাবে আমাদের দেশের ভিতরেও আভ্যন্তরীণভাবে আমরা এটা ব্যবহার করতে পারছি, এসব মিলে এর গুরুত্বটা কী, এর অবদানটা কী, এটা তোমরা শিখতে পারবে এই অধ্যায় থেকে। এটাই আমাদের হয়ে গেছে, এটাই আমাদের আজকের আলোচনা বিষয়। তো ঠিক আছে, তোমরা ভালো করে পড়াশোনা করো এবং ভালো থাকো সবাই।